কি হলো বাকিটাও বলুন। আহিরা নিজের শুষ্ক অথচ জিভ দিয়ে খানিকটা ভিজিয়ে নিল। তারপর আমতা আমতা করে ফের বলল, আমি বলতে চাইছিলাম আমি আপনি? আমি না। এত চেষ্টার পরও মুখ দিয়ে কথা বেরোচ্ছে না মেয়েটার। সে এবার নিজের প্রতি ভারী বিরক্ত হলো। কপালে দু তিনেক বিরক্তির ভাঁজ ফেলে ইফতির দিকে তাকালো। অতঃপর কর্কশ গলায় বলতে লাগলো, আপনি কি অবুঝ নাকি? আপনি বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি? ইফতি তৎক্ষণাৎ দুধারে মাথা নাড়ায়। তা দেখে মুহূর্তে যেন ফুঁসে উঠল আহি। সে তৎক্ষণাৎ দাঁত কিরমির করে বিড়বিড়িয়ে বলে উঠছে, হ্যাঁ তা একটা। এ কি বললেন? সরি, ঠিক মতো শুনতে পাইনি। কাইন্ডলি আরেকবার বলবেন? এই পর্যায়ে চরম বিরক্ত আহি পরক্ষণে ফিউচারা শিথিল করে নিয়ে তাকালো গভীর চোখে। ঠোঁচে করে তার ছেলে হাসি টেনে বলল, সত্যি বুঝতে পারছেন না নাকি বলতে চাইছি? ইফতি ঠোঁট উল্টে তাকায়। আহিরা ফের তার ছেলে সুরে বলতে লাগলো, যে বোঝে না চোখের ভাষা সে থোড়াই বুঝবে মনের কথা। বলেই সে হঠাৎ হলো গটগট পায়। তবে তক্ষুনি পেছন থেকে তার হাতের কবজি টেনে ধরে ইফতি। মেয়েটার দিকে না তাকিয়ে বলে, অবশেষে আমার প্রেমে পড়েছেন মিস আহি। আহি থমকায়। সর্বাঙ্গ জুড়ে বয়ে যাওয়া মৃদু কম্পনে এই পোছে গুটিয়ে গুড়িয়ে পড়ল মিচা। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে সামলাচ্ছে বহু কষ্টে। ইফতি সময় নিয়ে পেছনে তাকায়। তারপর এক ঝটকায় মেয়েটার কবজি টেনে তাকে এনে আশ্রে ফেল নিজের বুক বরাবর। হকচকিয়ে উঠে এহেন কাণ্ডে চোখ দুটো তার এক্ষুনি বেরিয়ে আসার উপক্রম। সে হকচকিয়ে বলে, কি করছেন? ছাড়ুন আমায়। ইফতি চুচ কামড়ে হাসলো একটুখানি। এক হাতে মেয়েটার কোমর আঁকড়ে গভীর কণ্ঠে বলল, ভালোবাসেন আমায়? আহিরা মুখ ঘুরিয়ে তাকায় অন্যদিকে। গাল দুটো তার দেখা মিলেছে ইচ্ছে লাল বনের। বোধহয় লজ্জা পাচ্ছে মেয়েটা। ইফতি এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। তার চোখ দুটো কেমন চকচকে হয়ে আসছে আনমনে। ছোটের কোণে চমৎকার হাসি টেনে পরক্ষণই বলল, ভালোবাসি আহি। আহি ফের থমকায়। নরম চোখে তাকায় ইফতির দিকে। ছেলেটা সে চমৎকার হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আনমনেই বলে হচ্ছে। আমিও। বিছানার উপর গভীর মুখে মুখোমুখি হয়ে বসে আছেন সাব্বির সাহেব এবং কবির সাহেব। সাব্বির সাহেবের পাশে গম্ভীর মুখভাব নিয়ে ভাবুক হয়ে বসে আছেন শাহানুর এবং তাসিক সাহেব। অন্যদিকে কবির সাহেবের পাশে বসে আছেন তায়েব সাহেব। প্রত্যেকের মুখভঙ্গি যথেষ্ট গম্ভীর। দাবার কোর্ট খেলা হচ্ছে সাব্বির সাহেব এবং কবির সাহেবের মাঝে। দুজনার গুচিগুলো একদম মারাত্মক পর্যায়ে সাজিয়ে রাখা। যে কোনো একটি গুটি ভুলভাবে নড়লেই অপরজন জিতে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কয়েক গুণ। সাব্বির সাহেবের মসৃণ কপালে ঘাম ছুটেই গেল ইতিমধ্যে। বড় ভাইজান তার গুটিগুলোকে যেভাবে আটকিয়েছে না, ওদিকে কবির সাহেব পিনপিটে হাসছেন। পরনের পাঞ্জাবির হাতাগুলো খানিকটা গোটাতে গোটাতে বিশুদ্ধ ভাব নিয়ে বললেন, আমার চুলগুলো বাতাসে ফাঁকা নেই বুঝলি? এক্সপিরিয়েন্স আছে রে, এক্সপিরিয়েন্স। সাব্বির সাহেব ফুস করে নিঃশ্বাস পেলেন। দুধারে মাথা নাড়িয়ে হার স্বীকার করে ফেলবেন অমনি ঘরে এসে উপস্থিত হলো রুদ্র। বাবা চাচাদের এত সিরিয়াস হয়ে বসে থাকতে দেখে ছেলেটা কেমন উৎসুক হয়ে উক্কি দিল বিছানায়। পরক্ষণেই দেখলো দাবার কোট সাজিয়ে রাখা। রুদ্র মিনিট খানিক সময় নিয়ে তাকিয়ে রইল সেদিকে। এরপর হুট করেই হাত বাড়িয়ে দিল একটা চাল। মুহূর্তে সাব্বির সাহেবের অবশিষ্ট গুটিগুলো বেঁচে গেল আর কবির সাহেব হেরে গেলেন দান। তার দেখা মাত্র ঘর কাঁপিয়ে বেশ জোরে সোরে হাততালি দিয়ে ওঠেন বাকিরা। এইদিকে কবির সাহেব তো রেগে মেগে পম। তিনি কটমট দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। কাটকাট খঞ্চে বলেন, খেলছি আমি আর সাব্বির, এর মধ্যে তুমি এসে দান দিলে কেন? রুদ্র গা ছাড়া ভাব নিয়ে সঠনভাবে দাঁড়ালো। সামান্য কাজ ছাকিয়ে পড়ল, জামাই হয়ে শ্বশুর মশাইয়ের হেরে যাওয়াটা সচক্ষে দেখতে পারবো না আব্বু। এহেন কথায় মুহূর্তেই আরেক দফা হাসি রোল পড়ল পুরো খরচরে। কবির সাহেব কটমট করলেও তা দেখার সময় নেই কারোর। প্রায় মিনিট পাঁচেক পর রুদ্র সকলের উদ্দেশ্যে বলে ওঠে, একটা জরুরি ব্যাপার নিয়ে আলাপ করতে এসেছি। সকলে নিজেদের মধ্যকার হাসি ঠাট্টা থামালেন। পুনরায় সিরিয়াস হয়ে পড়লেন রুদ্রর কথাগুলো শোনার জন্য। রুদ্র খানিকক্ষণ সময় নিয়ে অতঃপর বলতে লাগলো কথাগুলো। ড্রয়িং রুমে এক প্রকার জরুরি তলবে হাজির হয়েছেন বাড়ির সকলে। বড় সোফাটায় গম্ভীর মুখে বসে আছেন কবির সাহেব। আপাতত অপেক্ষা করছেন অনিকের আসার। প্রায় বেশ কিছুক্ষণ পর অনেক এসে উপস্থিত হলো ড্রয়িং রুমে।
সে আসতেই সকলের উৎসুক দৃষ্টি গিয়ে পড়লো ছেলেটার ওপর। অনেক ভরকায় নিজের দিকে ঠিকঠাকভাবে তাকিয়ে জিজ্ঞেস করে ওঠে, কি হলো তোমাদের এভাবে তাকিয়ে আছো যে? কবির সাহেব গম্ভীর মুখে উঠে দাঁড়ালেন, কোমরের পিছে 2 হাত বেঁধে অনেকের নিকট এসে বলেন, বলছি তোমারও তো বিয়ের বয়স হয়েছে, তাই ভাবছি আর দেরি করেই বা কী লাভ। আমরা তোমার জন্য একজনকে পছন্দ করেছি, তুমি তাকে। বাকিটা শেষ করার আগে বাদ সাধে অনেক। বেচারা তৎক্ষণাৎ গম্ভীর কণ্ঠে এহেন প্রস্তাব নাকচ করে দিয়ে বলল, সরি বড় আপু, তবে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি একজনকে পছন্দ করি, বিয়ে করলে তাকেই করব। এর কথা চমকালেন না কবি সাহেব। তিনি যেন আগেই জানতেন অনেকের এরূপ উত্তর, তবুও তিনি কপট মুখে গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে বললেন, আগে দেখে নাও তো কার কথা বলছি। অনেক বুঝি গই ধরেছে এক প্রকার, কিছুতেই অন্য কাউকে দেখবেই না। সে ফ্রিকুচকে ফের বলে উঠছে, সরি বড় আপু, আমি অন্য কাউকে দেখার প্রতি মোটেও ইন্টারেস্টেড নই। ভেবে বলছো তো? হ্যাঁ, 100%। কথাটা বলেই অনেক উদ্যত হলো ড্রয়িং রুমে থেকে চলে যেতে। তবে এক কদম বাড়াতে পেছন থেকে ভেসে আসে কবি সাহেবের গম্ভীর এবং শান্ত কণ্ঠ, মেয়ের নাম ইকরা, শাহানুর বিনতে ইকরা। থমকায় অনেক। কানে ভুল শুনলো কিনা তা যাচাই করতে তৎক্ষণাৎ ছুটে এলো বড় আব্বুর কাছে। সন্ধিয়ান গলায় থেমে থেমে জিজ্ঞেস করলো, কি বলে বড় আব্বু? গম্ভীর মুখ কবি সাহেব বুঝি হাসলেন মুখ চিপে। পরক্ষণই বললেন, আর শুনে কি করবে, তুমি তো অন্য কাউকে পছন্দ করো, আমরা না হয় ইকরাকে অন্য কোথাও। একদম না, ওকে আমি ছাড়া অন্য কেউ বিয়ে করতে পারবে না। আমি এটা হতে দেব না কখনোই। ড্রয়িং রুম জুড়ে উপস্থিত সকলেই হেসে ওঠেন। এবার কবির সাহেব চোখ দুটো ছোট ছোট করে তাকালেন ছেলেটার দিকে, মুখ ফুটে বললেন, আমি দিমুকে স্বভাব পছন্দ করি না অনি। একটু আগে তুমি বলেছ আমার পছন্দ করা মেয়ের প্রতি তুমি ইন্টারেস্ট নাও, এর মধ্যেই আবার নিজের মতামত পাল্টে ফেললে। বেচারা অনেক এবার পড়লো বিপাকে। সে তো আর জানতো না তার বড় আব্বু ইকরার কথা বলছে। জানলে থোড়াই না করতো। সে তো উল্টো এক পায়ে দাঁড়িয়ে যেত বিয়ে করতে। অনেক নিজের করা বোকামিতে এবার বড় আফসোসই করতে লাগলো। মাথা চুলকিয়ে পেছনে তাকাতে দেখলো রোদ্র 2 হাত পকেটে গুছিয়ে সিঁড়ি বেয়ে নামছে। অনেক এক ছুটে চলে গেল ছেলেটার কাছে, বড্ড আফসোসের সুরে এতক্ষণে ঘটনা সব বিবৃতি করলো। তা শুনে সুকুচকে আসে রোদ্রের। সে তৎক্ষণাৎ মুখ ছামটি দিয়ে বলল, আগে আগে এত পাকনামি করতে বলেছে কে তোকে? অনেক মাথা নিচু করে দাঁড়ায়, ভুল স্বীকার করে নত হয়েছে ছেলেটা। রোজ এক পলক সেদিকে তাকে পরক্ষণে চলে এলো ড্রয়িংয়ে। গম্ভীর কণ্ঠে বাবার উদ্দেশ্যেই বলল, ওকে শুধু শুধু এতটা নাচাচ্ছ কেন আব্বু? তোমরা তো আগে থেকেই রাজি, রাইট? তাহলে এখন আর কথা না বাড়িয়ে বাগদানটা সেরে ফেলো। রোজের এরূপ কথায় আকাশ ভেঙে থেকে পড়লো অনেক। সবাই রাজি মানে? এই কুদরতি ঘটনা আবার ঘটলো কবে? তার প্রতি সবাই এতটা সহায় বা হলো কবে থেকে? অনেক হতবিহ্বলের ন্যায় এগিয়ে আসে রৌদ্রের নিকট। রৌদ্র কোণে টেনে ফিসফিস করে বলে, ঘটনা কি ব্রো? কি থেকে কি হলো? রৌদ্র স্মিত হাসল, অনেকের কাঁধে আলতো করে হাত রেখে বলল, ইটস আ স্মল সারপ্রাইজ ফ্রম মি টু ইউ সন্ধি মশাই। তাছাড়া আর কতদিনই বা বউ ছাড়া এই দিন থাকবেন বলেন? দুলাভাই হিসেবে আমারও তো একটা দায়িত্ব কর্তব্য আছে, তাই না? অনেক এখনো অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে। তার মানে এ সব কিছু শর্ট আউট করেছে তার রৌদ্র ভাই। অনেক কৃতজ্ঞ হাসলো। তৎক্ষণাৎ শক্ত করে জড়িয়ে ধরল রৌদ্রকে। ঘটনার আকস্মিকতায় এক কদম পিছিয়ে যায় রৌদ্র। পরক্ষণেই অনেকের পিছে আলতো থাবা বসে ফিসফিস করে বলল, আমার আছে এডিয়াট, জড়িয়ে ধরলে বউ ধরবে। তুই ধরতে গেলি কেন? ছাড় আমাকে। অনেক ছাড়লো না, উঁচু মুচকি হেসে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল রৌদ্রকে। হালকা পাতলা কারুকার্যে খচিত লাল খয়েরি রঙের শাড়ি পরে সিঁড়ি বেয়ে নামছে ইকরা। তার পাশেই তাকে ধরে ধরে নামছে অরিন, রুহি এবং আহি মাহি। ড্রয়িংয়ে উপস্থিত সকলের দৃষ্টি আপাতত মেয়েগুলোর দিকে। অনেকের দৃষ্টি বদ্ধ দৃষ্টি আটকে গেল তার মায়াবিনী দিকে। মেয়েটার লাজুক নত মুখটার দিকে তাকিয়ে থেকে বরাবরই মুগ্ধ হচ্ছে সে। অন্যদিকে ইফতি তাকে আছে আহিরার পানে। আহিরা বার কয়েক আর চোখে তাকাচ্ছে ছেলেটার দিকে। মাঝে মধ্যে 2-1 বার চোখ রাঙালেও দমে যায়নি ইফতি। উল্টো আরো গভীরভাবে তাকাচ্ছে মেয়েটার দিকে। রেহান আসছে রুহির পিছু পিছু। মেয়েটা নীল রঙা শাড়িটার আঁচলখানা হাতে নিয়ে আস্তে ধীরে নামছে ছেলেটা। এদিকে আরেক প্রেমিক পুরুষের নজর যে তার সানশাইনের উপর অপলকভাবে পড়ে আছে, তার খবর কি আছে অরিনের? নেই তো।
সে তো ব্যস্ত তার ভাবিকে নিয়ে। একদম কালো কুচকুচে রঙের কাটওয়ার্কের শাড়ি পরেছে অরিন। কোমর সমান চুলগুলো চেনে খোপা বেঁধে রাখা, খোপায় জড়ানো বেলি ফুল রৌদ্র এনে দিয়েছে বিকেলে। অরিন সহ বাকিরা ইকরাকে নিয়ে এনে বসালো বড় সোফার এক পাশে। অন্য পাশে আগে থেকেই বসে আছে অনেক। অরিন ইকরাকে বসিয়ে দিয়ে খানিকটা পিছিয়ে দাঁড়ায়। অমনি কারো বলিষ্ঠ হাত তার কোমর আঁকড়ে ধরতেই সটান হয়ে গেল অরিন। পাশ ফিরে তাকালো রৌদ্রের পানে। রৌদ্র তাকে আছে সামনের দিকে। অরিন মুচকি হেসে জিজ্ঞেস করলো, কেমন লাগছে আমায়? রৌদ্র প্রতিউত্তর করলো না। তা দেখে খানিকটা গাল ফোলালো অভিমানী অরিন। রৌদ্রর কোমরে আঙুল দিয়ে হালকা গুঁতো দিয়ে ফের জিজ্ঞেস করলো, কি হলো, কিছু বলছেন না যে? আমাকে কেমন লাগছে একটু তো কমপ্লিমেন্ট দিতে পারেন। রৌদ্র এবার হাসলো ছুঁচ কামড়ে। মেয়েটার দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে। পরক্ষণে কেমন হাসকি শহরে বলল, তাহলে ঘরে চল সানশাইন, শুধু কমপ্লিমেন্ট না আরো অনেক কিছু দিব চল। ভরকায় অরিন থতমত খেয়ে নড়াচড়া করতে চাইলে তাকে আরো খানিকটা চেপে ধরে রৌদ্র। আগের ন্যায় ছুঁচ কামড়ে হেসে মেয়েটার দিকে তাকালো মোহগ্রস্ত দৃষ্টিতে। পরক্ষণে কেমন মোহগ্রস্ত কঞ্চে বলল, ডোন্ট মেস উইথ মি মিসেস রৌদ্র, কেননা আমি একবার টার্ন অন হলে আপনাকে কিন্তু সারা রাত কাঁদতে হবে, সো একটু সামলে। লজ্জা পড়ল অরিন। নিকুচি করেছে তার কমপ্লিমেন্টের। কোন দুঃখে যে এই নির্লজ্জ লোকটার কাছে কমপ্লিমেন্ট চাইতে এসেছিল সে খেসানে। এখন নিজেরই কপালে দু চারটে চাপড় দিতে ইচ্ছে করছে তার। ওদিকে আমরিন বেগম ছলছল চোখে তাকে আছেন অনেক আর ইকরার দিকে। মানুষটার মনে পড়ে যাচ্ছে ঘন্টা খানেক আগের কথা, যখন কিনা তার ভাইয়েরা এসেছিল তার কাছে। ঘন্টা খানেক আগের কথা। কবির সাহেব এবং তার বাকি ভাইরা মিলে মাত্রই এসে উপস্থিত হলেন আমরিন বেগমের কামরায়। এদিকে ভাইদের হঠাৎ নিজের কামরায় দেখে বেশ চিন্তিত হলেন আমরিন বেগম। চিন্তিত মুখে প্রশ্ন করলেন, কি হয়েছে ভাইজান? এ পর্যায়ে কবির সাহেব আলতো হেসে সাব্বির সাহেবকে এগিয়ে দিলেন কথা বলার জন্য। সাব্বির সাহেব খানিকটা ইতস্তত করে বোনের সামনে এলেন। কিভাবে কথাগুলো বলবেন তাই যেন ভাবছেন মানুষটা। আমরিন বেগমের বোধগম্য হলো না ভাইয়ের এইরূপ ভাবসাবের কারণ। তিনি আগের মতো চিন্তিত মুখে বললেন, বলো না ভাইজান। সাব্বির সাহেব এতক্ষণে সামান্য নড়ে চড়ে দাঁড়ালেন। ঠোঁটের কোণে আলতো হাসি রেশ টেনে বললেন, ইরাকে দিবি আমার অনেকের জন্য। এক মুহূর্তের জন্য থমকে গেলেন আমরিন বেগম। মাথাটা কেমন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে হুট করে। তিনি নিশ্চিত হতে আবারও জিজ্ঞেস করলেন, কি? সাব্বির সাহেব স্মিত হেসে বোনের এক হাত টেনে ধরলেন নিজের হাতের মুঠে। পরক্ষণে শান্ত কণ্ঠে বললেন, বেআইন বানাবো তোকে, হবি তো? ভাই বোন থেকে না হয় বেআইন হলাম, কি বলিস? ভালো হবে না ব্যাপারটা? আমরিন বেগম চকচকে দৃষ্টিতে তাকালেন, ফিক করে হেসে দিয়ে বললেন, ঠিক আছে, হলাম না হয়। বর্তমান দুপক্ষের সম্মতিতে অবশেষে বাগদান সম্পন্ন হলো অনিক আর ইকরার। রাফিয়া বেগম ও জুবাইদা বেগম মিলে মিষ্টি দিয়ে যাচ্ছেন সকলকে। অরিন ছুটে এসে দুটো ছানা মিষ্টি তুলে নিল হাতে। একটা টপাটপ মুখে পুড়ে অন্যটা নিয়ে গেল রৌদ্রের কাছে। রৌদ্র সামনে এসে হাত বাড়িয়ে মিষ্টিটা এগিয়ে দিতেই তার হাতটা খপ করে চেপে ধরে রৌদ্র। অরিন হতবুদ্ধি নেয় তাকায়, ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি হলো? তবে রৌদ্র উত্তর দেয় না। উল্টো মির্জার দিকে তাকিয়েই রইল নেশালো চোখে। ক্ষণে ক্ষণে চোখ গিলে অরিনের হাত চেপে রেখে পা বাড়ালো সিঁড়ির দিকে। এদিকে অরিনের এখনো বোধগম্য হচ্ছে না রোজের কারবার। তবুও আর কি করার, উম্মাদ মানুষটার সাথে পায়ে পা বাড়িয়ে চলে গেল সিঁড়ি বেয়ে। রোজ মেয়েটাকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে আসে নিজের রুমে। পরক্ষণে দরজাটা লাগিয়ে দিয়ে ঘুরে তাকালো অরিনের দিকে। নেশালো চোখে মেয়েটাকে আগা গোড়া পরখ করে হাসকি স্বরে বলে, মিষ্টি খাওয়াবে না বউজান? কাম গিভ মি দ্যাট সুইট হানি। অরিন পরপর চোখ গিল। কয়েকটা হাতের তালুতে চেপে রাখা মিষ্টিটা বোকার মতো এগিয়ে দিতেই সে হাতটা টেনে ধরে রৌদ্র। অতঃপর এক ছটকায় তাকে নিয়ে আসে নিজের বাহুরের মাঝে। অরিনের খুচরো চোয়ালখানা এক হাতে আলতো করে চেপে খানিকটা উঁচিয়ে তুলে বলল, ড্যাম, I'm missing the sweetness of your lips, honey. ভরকায় অরিন। তৎক্ষণাৎ রৌদ্রের বাহুডোরে থেকে সরে আসতে চাইলে তাকে আরও খানিকটা চেপে ধরে রৌদ্র। অতঃপর কোনোরূপ কাল বিলম্ব ছাড়ে আঁকড়ে ধরে মির্জার নরম অতযুগল। নিজ উচ্চপুচ্ছের উম্মা দিয়েও
স্পর্শে কাঁপিয়ে তুলে মির্জাকে মাঝে মধ্যে বসিয়ে দেয় দাদার পরশ। মেয়েটার কাছে এলে তার কি তর্স হয়। সময় বহমান, দেখতে দেখতে কেটে গেল আরও 7টি দিন। দিনটা আজ শুক্রবার। সেই সকাল থেকে বৃষ্টি পড়ছে বাইরে। আমিন বেগমকেও আসতে বলা হয়েছে বৃষ্টি মৌসুমে একসাথে ভোজন বিলাস করতে। বোধহয় এতক্ষণে বাড়ির কাছাকাছিও এসে পড়েছেন তারা। এদিকে সারাদিনে একটিবারের জন্য অরিনের দেখা নেই। বোধহয় রুহির সাথেই সময় কাটাচ্ছে মির্জা। ইদানিং কেন জানো রোদের কাছে থেকে সময় পেলেই দূরে দূরে থাকে সে। এই নিয়ে অবশ্য বেজায় বিরক্ত রোদ্র। কই তার বউটা সারাদিন আদুরে বেড়াল ছানার মতো তার বুকে খাপটি মেরে বসে থাকবে, কিন্তু তা না, সে খালি দূরে দূরে থাকবে। তার এটাও কি হয় নাকি? রোজু অরিনকে খুঁজতে লাগলো পুরো বাড়ি জুড়ে, কিন্তু কোথাও। অরিন তো তার টিকিটাও নেই। রোদ্র এবার মেজা ছাড়ালো, গটগট পায়ে হেঁটে গেল দোতলার করিডোরে। প্রায় অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে মেয়েটার দেখা মিল রুহির রুমে। রোদ্র করে দরজার সামনে এসে দাঁড়ালো, বুকের কাছে 2 হাত আড়াআড়ি ভাবে রেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল অরিনের পানে। মেয়েটা এখনো তাকে খেয়াল করেনি। কি সুন্দর করে হেসে হেসে কথা বলছে সবার সাথে। রুদ্রের সব রাগ যেন মূর্তি ফুরুত করে উড়ে গেল অজানায়। সে মুচকি হেসে মেয়েটাকে ডাকলো, অরি রুমে আয়। ব্যাস কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই হাসি মুখটা নিমিষে লজ্জায় লাল হয়ে আসলো মেয়েটার। সে তড়িৎ পেছনে তাকায়। রৌদ্রকে দেখে এক অজানাই শুকনো ছোক গিলে পরপর আমতা আমতা করে জিজ্ঞেস করে, কেন? রৌদ্র এবার বাঁকা হাসলো। ধীর পায়ে এগিয়ে এসে মেয়েটার কথা কোনো প্রতিউত্তর না করে উপস্থিত সকলের সামনে তাকে পাজা কুলে তুলে নিল। হঠাৎ এমন হয় ভ্যাবাচাকা খেয়ে গেল মেয়েটা। ওদিকে রোজের এহেন কাণ্ডে অনেক যেন নিজেই লজ্জা পেল খানিকটা, সত্যি হলেও। আপন বোন তো, বেচারা কেমন লজ্জালো মুখটা লুকাতে এদিক সেদিক এলোমেলো দৃষ্টি ফেলতে লাগলো। পাশ থেকে রেহান উঠে তৎক্ষণাৎ সিট বাজায়, বাবা দিয়ে বলে হচ্ছে, वाह वाह समृद्धि साहेब, क्या बात है। রুহি মেয়েটা এহেন কাণ্ডে অন্যদিকে ফিরে দাঁতে জিভ কাছে, ভারী পেটটা নিয়ে নড়াচড়া যা মুশকিল। এদিকে সবার এমন কথাবার্তা আরেক ধাপ লজ্জা পড়ল বেচারি অরিন। সে মাথা নিচু রেখে কয়েকবার হাত পা ছুলো নিচে নামার জন্য, কিন্তু রৌদ্র তা হতে দিলে তো। মেয়েটা অবশেষে হার মানল। খেকে উঠে বলল, কেন নিচ্ছেন আমায়? রৌদ্র তাৎক্ষণিক প্রত্যুত্তর করল না, উল্টো গটগট পায়ে বেরিয়ে গেল রুম থেকে। নিজের রুমের দিকে এগিয়ে যেতে যেতে হঠাৎ থামলো। এক মুহূর্তের জন্য বড় করে অরিনের দিকে তাকিয়ে এক চোখ চিপে মুখে চুমুর ভঙ্গি দেখে ফিসফিস করে বলল, Cause I badly need you now, honey. সূর্য ধীরে ধীরে পশ্চিম দিগন্তে অস্ত যাচ্ছে। আকাশটাও তার রং বদলাচ্ছে ধীরে ধীরে। বারান্দার পাশে সগর্বে দাঁড়িয়ে থাকা শিমুল ফুল গাছের পাতাগুলো হালকা বাতাসে নড়ছে ক্রমাগত। প্রায় ঘন্টা খানিক আগে রুহি চলে গিয়েছে শ্বশুর বাড়ি। রেহানের বাবা মা সেই সকালে দিকে ফোন করে বলেছেন তাদের নাকি অত বড় বাড়িতে একা একা আর ভালো লাগছে না। অজ্ঞতা এমন কথায় আর চাইলেও থাকা সম্ভব হয়নি রুহির। অতঃপর সে চলে গেল শ্বশুর বাড়ি। সাথে অবশ্য মাহিরাকে নিয়ে গিয়েছে। মেয়েটাই কেন যেন আজ জেসে পড়ে যেতে চাইলো রুহির সাথে। রুহিও আর তেমন বারণ করেনি, নিয়ে গেল মির্জাকে। উপর হয়ে বিছানায় শুয়ে আছে রৌদ্র। সামনে ল্যাপটপ নিয়ে ঘাটছে জরুরি ফাইল। তার চওড়া পিঠখানায় পিঠ ঠেকিয়ে শুয়ে আছে অরিন। হাতে নতুন বই, সঙ্গে একগাদা পড়া। ভার্সিটির মেসেঞ্জার গ্রুপ থেকে খবর পেয়েছে আর সপ্তাহখানিক পরেই নাকি তার প্রথম ইনকোর্স পরীক্ষা। এ নিয়ে যত টুকরো টুকরো আফসোস মিটার। কইছে ভেবেছিল শুদ্ধ বিয়ে হয়েছে, স্বামীর সঙ্গে ঘুরে ফিরে দেদারসে কটা দিন কাটাবে, কিন্তু বালাই সাজ কপালে তার অত সুখ শুইলে তো। রৌদ্র পরীক্ষার কথা টের পেতেই মেয়েটাকে এক প্রকার হুমকি থামকি দিয়ে পড়তে বসিয়েছে। প্রথম দিকে অরিনটা নাক মুখ কুচকালো, পরক্ষণে বই নিয়ে বসেছে রৌদ্রের অমন ধমকে। প্রায় আধ ঘন্টা পড়ল অরিনের তেমন নড়চড় না পেয়ে রৌদ্র খানিকটা নড়েচড়ে উঠছে, সন্ধিয়ান হয়ে গলা উঠছে, বলে উঠছে, Sunshine, are you there? অরিন নিশ্চুপ। রৌদ্র এবার ফ্রিগুটায় তড়িৎ এক হাতে মির্জাকে ধরে পাশে আনতে দেখে অরিন কেমন বেগুড়ি ঘুমোচ্ছে। নাক দিয়ে ফুসফুস করে নিঃশ্বাস ফেলছে মির্জা। রৌদ্র এক পলক তাকিয়ে থেকে ফিক করে হেসে উঠছে, বিড়বিড়িয়ে বলে, পাগলি একটা। পরক্ষণেই হাত বাড়িয়ে পাশ থেকে একটা বালিশ এনে আস্তে ধীরে মেয়েটার মাথার নিচে রাখে। অতঃপর অরিনের 2 হাতের ভাঁজ থেকে বইটা আলগোছে সরিয়ে নিয়ে নিজে মেয়েটার বুকে মাঝে চুপ করে মুখ লুকায়। 2 হাতে ঘুমন্ত অরিনকে জড়িয়ে ধরে নিজেও একটুখানি সময়ের মধ্যে ঘুমের দেশে পাড়ি জমায়।
ছাই রঙা গাড়িটার সাথে পিচ এলিয়ে দাঁড়িয়ে আছে অনেক। চোখ দুটো তার এদিক ওদিক ছুটছে রীতিমতো, বোধহয় অপেক্ষা করছে কারো। প্রায় মিনিট 5 পর সামনের কেচি গেট থেকে ধীর পায়ে বেরিয়ে আসে ইকরা। তার টের পেতেই সেদিকে তাকায় অনেক। পর মুহূর্তে চোখ দুটো তার আটকে যায় মেয়েটার দিকে। ছাই রঙের একটা লম্বা ফ্রক পরেছে, চুলগুলো খুলে রাখা, গলায় পেঁচানো জর্জেট ওড়নাটা, সেটা দিয়ে কোনো মতে মাথা ঠেকে ঢুকে রাখেছে আর কি। অনেক থমকায় এক মুহূর্তের জন্য। বুকের ভেতর কেমন ট্রিম ট্রিম শব্দই বেরোচ্ছে মনে হচ্ছে, সেই সাথে গলাটাও কেমন খাখা করছে ট্রেসটায়। অদ্ভুত তো, বর্ষার মৌসুম চলছে, সেই সাথে পরিবেশ যথেষ্ট ঠান্ডা, তবুও অনেকের হুট করে এমন গরম লাগছে কেন? তাছাড়া গরমটা কি শুধু তারই লাগছে নাকি ইকরারও? অনেকের ভাবনার মাঝে ইকরা মাথা নিচু করে এসে দাঁড়ালো তার সামনে, মিনমিনি স্বরে বলল, জি বলুন, কেন আসতে বলেছিলেন? অনেক ফাঁকা ঠোক গেল মনোযোগে মেয়েটার উপর বরাদ্দ রেখে। আনমনি বলল, হ্যাঁ আমি বলেছি। ও হ্যাঁ বলেছে, তোমায় প্রাণ ভরে দেখতে ইচ্ছে করছিল তাই। কথার মাঝে আবারও থামলো বেচারা। ওদিকে ইকরা মাথা নিচু করে রেখে মুখ টিপে হাসছে। লোকটার কথাগুলো কেমন গুলিয়ে যাচ্ছে। সে অনেককে আরেকটু বাজিয়ে দেখতে চোখ তুলে তাকায়, ঠোঁটের কোণে মৃদু হাসি রেশ টেনে বলে, দেখুন তাহলে। এই বুঝি অনেকের দমটা আটকে এলো। ছেলেটাকে বুক ফুলিয়ে লম্বা একটা নিঃশ্বাস টেনে তৎক্ষণাৎ এক হাতে চেপে ধরো ইকরার বাঁ হাতের কবজি। ইকরা হকচকে উঠে প্রত্যুত্তরে কিছু বলতে যাবে, তার আগে অনেক তাকে তড়িঘড়ি করে বসিয়ে দেয় গাড়ির ব্যাক সিটে। তারপর দ্রুত কদমে নিজে গিয়ে বসে ড্রাইভিং সিটে। মুহূর্তে খানিক ব্যয় গাড়িটা স্টার্ট দেয় অনেক। এদিকে চোখের পলকে ঘটে যাওয়া ঘটনাটা যেন পুরোই মাথার উপর দিয়ে গেল ইকরার। মানুষটা আবার হুট করে কি থেকে কি করে বসতে চাইছে কে জানে। প্রায় মিনিট 5 পর অনেকের গাড়ি এসে থামলো একটি নির্জন লেকের সামনে। অনেক এক হাতে গায়ের সিট বেল্ট খুলে পরক্ষণে গাড়ি থেকে নেমে বেরিয়ে চলে আসে ইকরার কাছে। অতঃপর মেয়েটার দিকে তাকায় নিশালা চোখে। এন দৃষ্টি দেখে ইকরা কেমন শুকনো গিল কয়েকটা। ভয়ে ভয়ে খানিকটা পেছোতে লাগলো সে। অনেক বাঁকা হাসলো তা দেখে। নিজে থেকে নিজের মধ্যকার দূরত্ব বেশ কিছুটা খুঁজিয়ে দিয়ে এগিয়ে আসলো ছেলেটা। পরক্ষণে ইকরার দিকে বাঁকা চোখে তাকে দুষ্টু কঞ্চে বলল, ভয় লাগছে নাকি? ইকরা হতবিহলের ন্যায় দুধারে মাথা নাড়াতে গিয়েও থমকে গেল। পর মুহূর্তে শুষ্ক ফাঁকা চোখ গিলে কোনো মতেই বলল, না মানে এত কাছে আসছেন কেন আপনি? অনেক ফিজেল হাসলো। পরনের শার্টের বোতামগুলোতে হাত চালাতে চালাতে বলল, বউ কদর করবো তাই। হকচকে উঠে ইকরা তড়িৎ দুধারে মাথা নাড়িয়ে বলল, না না, আপনার আমার বিয়ে হয়নি এখনো। এর আগে এসব কিছু করবেন না প্লিজ। অনেক থামলো এক মুহূর্তের জন্য। পরে আধ খোলা শার্টের উপর থেকে হাত সরিয়ে এনে ছোঁচ কামড়ে ভাবলো কিছু একটা। পরক্ষণেই আবারও কি মনে করে হালকা হেসে বলল, ঠিক আছে তবে তাই হোক। চোখ দুটো বড় সড়ো করে সামনে তাকিয়ে আছে ইকরা। মেয়েটা বুঝি রীতিমতো শখ খেয়েছে কোনো ব্যাপারে। সিফট করে পাশে দাঁড়িয়ে থাকা অনেকের দিকে তাকায়, কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করে, আমরা কাজী অফিসে কেন এসেছি? অনেক বিরক্তিতে কপাল কুচকায়, ঘাড় বাঁকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, হাডুডু খেলতে। ব্যাপার জায়গায় খেয়েছে ইকরা। ওদিকে অনেক তার হাত ধরে সামনে এগোচ্ছে। ইকরাও তার সাথে পায়ে পা মেলাতে গিয়ে রীতিমতো দৌড়চ্ছে। 2 মিনিটের পথ অতিক্রম করে দুজনে এসে দাঁড়ালো কাজের সামনে। অনেক তাকে দেখেই গম্ভীর কণ্ঠে বলল, হুজুর আমরা বিয়ে করব, বিয়ে পড়ান। বোরকে তাকায় ইকরা। অনেকের হাতটা খানিক টেনে ধরে নিচু কণ্ঠে বলে, কি বলছেন আপনি? বিয়ে মানে? আমাদের বিয়ে তো ফ্যামিলি থেকেই দেবে, সেখানে কাজী অফিসে এসে বিয়ে করবার মানে কি? অনেক ঘাড় বাঁকিয়ে তাকায় মেয়েটার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, আমার তোমাকে আজকেই চাই মায়াবিনী, আজকে মানে আজকেই। অনেকের এহেন কথায় ইকরার শিরদাঁড়া বেয়ে এই বুঝি নেমে গেল এক ঠান্ডা স্রোত। খুঁজো বদনখানি কাঁপছে মৃদু মন্দ। চোখ দুটো তুলে তাকানো যেন এই মুহূর্তে দায় হয়ে পড়েছে তার জন্য। অনেক হাসলো নিঃশব্দে। কাজী সাহেবকে এক প্রকার তাড়া দিয়ে বলে উঠছে, কি হলো কাজী সাহেব, বিয়ে পড়াচ্ছে না কেন? কই তাড়াতাড়ি বিয়ে পড়ান। পিটপিট করে ঘুম জড়ানো চোখ দুটো বহু কষ্টে টেনে খুললো অরিন। চোখের সামনে রোজের সুশ্রী মুখখানাকে ঝুঁকে থাকতে দেখে ছোচের কোণে ফুটে উঠল এক চুলতে হাসে। সে 2 হাত দিয়ে আলতো করে টেনে ধরে রোদ্রের গলা। রোদ্রের মুখ হয় গম্ভীর। সে অরিনের মুখের উপর ঝুঁকে আসে। মেয়েটার মুখের উপর আছড়ে পড়া চুলগুলোকে আলতো করে আঙুলের সাহায্যে সরিয়ে গুজিয়ে দিল কানের পিঠে। অরিন আবেশে চোখ দুটো বন্ধ করে নেয়।
রোজও এক পলক তাকিয়ে রইল মেয়েটার দিকে। পরক্ষণই মুখটাকে এগিয়ে এনে আলতো করে চুমু বসালো মেয়েটার বন্ধ চোখের পাতায়। অরিন মুচকি হাসলো, নিঃশব্দে অনুভব করতে লাগলো রোদ্রের আদর স্পর্শগুলো। রোজও খানিক সময় নিয়ে ঠোঁট ছড়ায়, তারপর আবারও ঠোঁট রাখে অরিনের কপাল বরাবর। পরক্ষণেই সেখান থেকে ঠোঁট সরিয়ে এনে দুগালে চুপচুপ করে বসিয়ে দেয় ঠোঁটের পরশ। রোদ্রের ইদানিং কেন জানো ইচ্ছে হয় মেয়েটার ফোলা ফোলা গাল দুটোর উপর বেশ শক্তপোক্ত অত্যাচার চালাতে। মেয়েটার গাল দুটো যে কি নরম, রোদ্র ঠোঁট ছোঁয়াতে দেবে যায় বেশ খানিকটা। এখনো হলো তাই। রোদ্র মেয়েটার গালে নাক ঘষতে ঘষতে ভরাট কণ্ঠে বলল, ওঠ সানশাইন, পড়তে হবে তো জান বাচ্চা। ফট করে চোখ দুটো মেলে তাকায় অরিন। হ্যাঁ তাই তো, তার তো পড়তে হবে। তখন কি তাহলে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল সে? কথাগুলো ভাবতে ভাবতে দাঁতে জিভ কাটলো অরিন। রৌদ্রকে নিজের উপর থেকে সরিয়ে দিতে হাত চালাতেই রৌদ্র এক হাতে চেপে ধরে সেই হাত। অরিন জিজ্ঞাসা চোখে তাকিয়ে রইল রৌদ্র মেয়েটার ঠোঁটের দিকে চোখ রেখে ছুঁচ কামড়ে হাসকি স্বরে বলল, একটা ভিটামিন চুমু দেবো জান, শরীরটা কেমন দুর্বল লাগছে, এস বোধ হয় জ্বরও আসবে। ছেলেটার নাটকীয় কথা না চাইতো ফিক করে হেসে ওঠে অরিন। হাসতে হাসতে বলে, একটা চুমু নেয়ার জন্য এত নাটক করা লাগে? রৌদ্র এগিয়ে আসে মেয়েটার ঠোঁটের দিকে। তার ঠোঁট যখন মেয়েটার ঠোঁটের প্রায় ছুঁই ছুঁই, তখনই সে কেমন ফিসফিস করে বলে উঠছে, ও তুমি বুঝবে না বউজান। অতঃপর পাগল ছেলেটা আবারও আঁকড়ে ধরলো মেয়েটার উষ্ঠপুট। গভীর আসলে সে অধৈর্যরা টেনে নিতে লাগলো নিজ উষ্ঠপুটের মাঝে। তার বেহায়া হাত দুটো ইতিমধ্যে মত্ত হয়েছে মেয়েটার সর্বাঙ্গে নিজেদের বেহা স্পর্শ এঁকে দিতে। ওদিকে অরিন অস্থির। তার কাপা কাপা এক হাত উঠে এলো রৌদ্রের ঘাড়ে, অন্য হাত শক্ত করে চেপে ধরলো ছেলেটার মাথার পেছনের চুলগুলো। রাতের খাবার খেতে সকলে একসঙ্গে বসেছে টেবিলে। অরিনও এসে বসেছে সেই সাথে, অপেক্ষা করছে রৌদ্রের আসার। ছেলেটা একটু জরুরি কল পেয়ে চলে গেছে কথা বলতে, বোধহয় এখনো বলছে। এদিকে কবির সাহেব বাইদের সঙ্গে আলাপচারিতা করছেন। পাশ থেকে জুবেদা বেগম স্বামীর পাতে খাবার বেড়ে দিচ্ছেন। ওদিকে রাফিয়া বেগম অস্থির। ছেলেটা তার কই যে গেল খেয়ে জানে। কখন থেকে কল দিয়ে যাচ্ছেন দিনে, অথচ অনেকটা ফোনই ধরছে না। রাফিয়া বেগম অস্থির হয়ে পায়চারি করছেন ড্রয়িং রুমে। তখনই মাইমুনা বেগম হাসি মুখে এগিয়ে এলেন রাফিয়া বেগমের নিকট, বললেন, এত অস্থির হচ্ছ কেন মেজবু? অনেক তো আর বাচ্চা না, বোধহয় বাইরে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা জমিয়েছে আজ, তাই হয়তো লেট হচ্ছে আসতে। রাফিয়া বেগম নিজেও মনে মনে ধরিয়ে নিয়েছেন এহেন কথা। তবুও সেই সন্ধ্যা থেকে তার মনটা কেন যেন বড্ড অস্থির হয়ে আছে। বারবার মনে হচ্ছে ছেলেটা আজ না আবার কোনো অঘটন ঘটিয়ে বসে। বেচারি বিরস মুখে যার উদ্দেশ্যে বললেন, তুই বোধহয় ঠিক বলছিস, আমি হয়তো একটু বেশিই ভাবছি। মাইমুনা বেগম সাই জানালেন এরূপ কথায়। পরক্ষণে এগিয়ে এসে রাফিয়া বেগমের হাত টেনে নিয়ে গেলেন খাবার টেবিলে। তাদের যাওয়ার ঠিক মিনিট খানেক পর রৌদ্র এসে উপস্থিত হয় সেথায়। রাফিয়া বেগমের পাশ ফিরে ছেলেটার পিছে হাত রাখলেন, বললেন, বস বাবা, খাবার বেড়ে দিচ্ছি। রৌদ্র গম্ভীর মুখে জবাব দেয়, 1 মিনিট মেঝুমা, আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। ছেলেটার এরূপ কথায় সকলেই নড়ে চড়ে বসলেন যেন। কবির সাহেব ও নিজের কথাবার্তায় বিরতি নিয়ে শির দ্বারা সোজা করে বসে ছেলেটার দিকে তাকালেন। রৌদ্র কিছুটা সময় নিয়ে মৃদু গলা খাকারি দিয়ে বলে উঠছে, হসপিটাল থেকে কল এসেছিল, আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে পরবর্তী ফেলোশিপ প্রোগ্রামের জন্য। এমন একটা সুসংবাদে খুশি হওয়ার বদলে আপাতত চিন্তিত সকলে। সবার মনে মনে একটাই কথা, ছেলেটা সবে মাত্র বিয়ে শাদী সেরেছে আর অমনি ফেলোশিপ প্রোগ্রামের জন্য চলে যেতে হবে। কিছুক্ষণ বাদে কবির সাহেব মৃদু গলা খাকারি দিয়ে ওঠেন, গভীর মুখে জিজ্ঞেস করেন, কোথায় এবং কতদিনের জন্য যাবে? রৌদ্র কোনরূপ ভঙ্গিতে ছাড়ে প্রত্যুত্তরে বলে, 3 মাসের জন্য যেতে হবে ইউকে। এই পর্যায়ে রৌদ্রের দিকে উদাস চোখে তাকায় অরিন। মেয়েটার বুক ফেটে যেন এক্ষুনি কান্না বেরিয়ে আসবে। চোখ দুটোতেও ইতিমধ্যে দেখা মিলেছে বাড়ি করার উপস্থিতি। রৌদ্র আর চোখে তাকালো মেয়েটার দিকে। বড়ক্ষণি দুজনের চোখাচোখি হতেই ফ্রিকুচকে আসে রৌদ্রর। সে চোখ সরু করে তাকায় অরিনের দিকে। অতঃপর খানিকক্ষণ সময় লাগলো বুঝতে যে মেয়েটা কাঁদছে। অমনি রৌদ্র তৎক্ষণাৎ ছুটে আসে অরিনের নিকট। দুহাতে মেয়েটাকে চেয়ার সহ ঘুরিয়ে এনে নিজে তার সামনে বসে পড়ল হাঁটু গেড়ে। ওদিকে আশেপাশে যে বাড়ির সকলের দৃষ্টি তাদের উপরেই নিবত, সেদিকে বিন্দুমাত্র হেলদোল নেই ছেলেটার। সে তো উদ্বিগ্ন তার সানশাইনের জন্য।
রৌদ্র দু হাতে আলতো করে অরিনের কাঁদো কাঁদো মুখটা দু হাতের আজলায় পুড়ে নেয় অস্থির গলায় বলে, হ্যাঁ মেয়ে, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? কে কি বলেছে তোকে? আমি জাস্ট একবার বল। হ্যাঁ অরি, টাকা না জান বাচ্চা। রৌদ্রের এখন অস্থিরতা দম বন্ধ হয়ে আসে অরিনের। সে সময় নিয়ে নিজের ছলছল চোখ জোড়া তুলে তাকায়, ধরে আসা কণ্ঠে বলে, আপনি 3 মাসের জন্য দেশের বাইরে যাবেন? রৌদ্র তৎক্ষণাৎ উপর নিচে নাড়ায়, আগের ন্যায় জিজ্ঞেস করে, হ্যাঁ তো